জুলাই মাস ভরা বর্ষার সময় বাংলাদেশ ভারতবর্ষে তখন একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু সেই সময়ই বগুড়াতে এক বাসাতে একটা ভাড়া আসে। মাদিয়া নামক এক নারী সেই বাসা ভাড়া নেয়। কিন্তু সেই ভাড়া নেওয়ার সময় সে বলে, আমি মেইনলি এখানে একাই থাকবো। আমার যে স্বামী আছে সে বাইরে ঢাকাতে কাজ করে, সে ঢাকা থেকে মাঝে মাঝে আসবে। সেই সরল সোজা ফ্যামিলি সেই মাদিয়া নামক নারীকে সেই বাসাটা ভাড়া দিয়ে দেয়। 5 মাস কেটে যায়। কিন্তু এই 5 মাস কেটে যাওয়ার আগেই সেই ভাড়াটিয়ার সাথে সেই বাড়ি মালিকের ঝামেলা শুরু হতে থাকে। তার কারণ কি, সেই যে বাড়ি মালিক আছে তার যে ওয়াইফ আছে সে বারবার কমপ্লেন করতে থাকে যে এই যে মাদিয়া নামক নারী আছে সেই নারী খুব একটা সুবিধার নারী না। তার কাছে বাইরে থেকে অনেক পুরুষ মানুষ মাঝে মাঝেই আসে। তার চলন চালন সমস্ত কিছু দেখেই কোথাও না কোথাও একটা সন্দেহ হয়। কিন্তু এই জিনিসটা না যে বাড়ির মালিক আছে তিনি খুব একটা আমল দেননি। তিনি বলেছেন ঠিক আছে, ও আছে আছে তার মতন থাকতে দাও। কিন্তু অনেকবার এই বাড়ি মালিকের বউ যখন তার হাজব্যান্ডকে বলে, ইভেন তার ছেলেদেরকেও বলে, তখন সে বলে যে ঠিক আছে আমি দেখছি। এবং সেই থেকে এই বাড়ি মালিক তার সেই মাদিয়া ভাড়াটিয়ার উপর একটু নজর রাখতে থাকে। এবং নজর যখন রাখা শুরু করে তখন সে ক্লিয়ার কাট বুঝতে পারে যে এই নারী খুব একটা সুবিধার না। সে কিছু সন্দেহজনক কাজ করে। ইভেন কিছু সন্দেহজনক পুরুষ মানুষ তার বাড়িতে আসে। সে একদিন ডাইরেক্ট গিয়ে কনফ্রন্ট করে যে আচ্ছা তোমার বাড়িতে যে এই আননোন পুরুষ মানুষগুলো আসছে এরা কারা? তখন মাদিয়া নামক সেই নারী সেই বাড়ি মালিককে বলে যে ওরা আমার ভাতিজা, ওরা আমার স্বামীর বন্ধু, নানান ভাই বোঝাতে থাকে। একবার তো তার হাজব্যান্ড এসেছে সেই জিনিসটাও সে বলে। এরপর বাড়ির মালিক আর বেশি দেরি করেনি। সে বলে তুমি যত শীঘ্রই পারবে এই বাড়িটা ছেড়ে দাও, না হলে আমি অন্য ব্যবস্থা নেব। তখন মাদিয়া বলে যে ঠিক আছে আমি ছেড়ে দেবো, 1 মাস আমাকে টাইম দিন। চলে আসে নভেম্বরের 13 তারিখ। সেই দিন সকালবেলা এই বাড়ি মালিকের যে বউ আছে তার সাথে তার যে ছোট ছেলে আছে সাদ, যে একটা মাদ্রাসাতে আলেম হওয়ার জন্য পড়াশুনো করছে, একটু তাদের মধ্যে ঝামেলা হয়। এবং এই ঝামেলার কারণে সে সেদিন সকালবেলার যে ব্রেকফাস্ট আছে সেটা না করেই সোজা মাদ্রাসাতে চলে যায়। মাদ্রাসাতে সে 11:30 পর্যন্ত পড়াশুনো করে। সেখান থেকে সে আবার 11:30টার সময় ফেরত আসে, মায়ের সাথে একটু কথাবার্তা বলার পরেই সে আবার মাদ্রাসাতে ব্যাক করে যায়। দেন সে আবার যখন দুপুরবেলা 2টো কি 2:30 বাজে সেই সময় আসে বাড়িতে। সেই সময় এসে দেখে যে তার মা কোথাও নেই। বাড়ির যে আলমারি আছে সেই আলমারির মধ্যে একটা বড় ফাঁক করা, চারিদিকে যে জিনিসপত্র আছে বাড়ির সেগুলো সব ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে। তো সেই সময় সে ভয় পেয়ে যায়। এই কারণেই ভয় পায় যে বাংলাদেশে বর্তমানে ডাকাতিটা ভেরি নর্মাল হয়ে গেছে। এবং সেই কারণে সে ভাবতে থাকে যে দিনে দুপুরে হয়তো তার বাড়িতে একটা ডাকাতি হয়েছে। এবং সেই ভয়ে সে রীতিমতন সে তার দাদাকে, তার বাবাকে, পাড়া প্রতিবেশী আত্মীয় সবাইকে ডাকতে থাকে। সবাইকে ডেকে যখন সে আসে বাড়িতে, সবাই যখন তার মাকে খোঁজাখুঁজি করছে, যে সময় পুলিশকেও ফোন করা হয়ে গেছে, ঠিক সেই সময় সেই ছোট ছেলে যার নাম হচ্ছে সাদ, সে ডিসকভার করে তার বাড়িতে যে ডিপ ফ্রিজার আছে সেই ফ্রিজারের মধ্যে তার মা আছে। এবং এইটা দেখা মাত্রই সে বাইরে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে আসে। এবং সেই সময় পুলিশের এন্ট্রিও হয়। পুলিশ আসে, এসে পুরো ব্যাপারটা ইনভেস্টিগেট করে। এবং পুলিশ প্রথমেই ভাবে যে এই বাড়িতে নিশ্চয়ই কোনো না কোনো ডাকাতি হয়েছে, এটা ডাকাতির লক্ষণ ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে। কিন্তু পুলিশের মাথায় আরও একটা জিনিস আসে যে এটা ডাকাতি নাও হতে পারে। কেন না হতে পারে? তার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে যে অনেকেই তো আছে ডাকাতির নাটকটা করে অন্য কিছুকে লোকানোর জন্য। এইখানেও কি সেরকম কিছু হয়েছে? তো এই সমস্ত জিনিস পুলিশ মাথায় নিয়ে সেই বডিটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এবং ময়না তদন্তের রিপোর্ট আসার আগেই তারা সেই রাত্রেবেলাতেই সেই বাড়ির যে হাজব্যান্ড আছে মানে মালিক আছে এবং তার যে ছেলে আছে সাদ আছে ছোট ছেলে, তাদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যায় জাস্ট বেসিক জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু সকালবেলায় সারা পৃথিবী চমকে দেওয়ার মতন একটা খবর বেরিয়ে আসে। সেটা কি, ওই বাড়ির ছোট ছেলে সাদ সে তার নিজের মাকে মেরে ডিপ ফ্রিজারে ঢুকিয়ে দিয়েছে। এবং এইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এই খবরটা যখন নিউজ মিডিয়াতে আসে তখন আমি দেখিয়েছিলাম যে এই সাদ নিজের মায়ের মৃত্যুর জন্য
কত দুঃখের স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু সেই সাদই নিজের মাকে মেরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। কতটা ঘৃণ্য, কত কিছু সেই দিন আমি বলেছিলাম। কিন্তু আজকে এই ঘটনায় আমি একটা এক্সট্রা অ্যাঙ্গেল যোগ করেছি, এবং সেই অ্যাঙ্গেল হচ্ছে ভাড়াটিয়া অ্যাঙ্গেল। সেই যে মাদিয়া নামক নারী, সেই মারিয়া নামক নারীকে পুলিশ প্রথম থেকেই একটা সন্দেহের চোখে দেখেছিল, কিন্তু সেই ব্যাপারে খুব একটা নিউজ মিডিয়াতে কিছুই ডিসকাস করা হয়নি। তারা যখন সাদকে অ্যারেস্ট করে নিয়ে যায়, সবাই মিডিয়া ট্রায়াল শুরু করে দেয় যে একটা সন্তান কি করে জাস্ট 500 টাকার জন্য, তার 500 টাকা পার ডে লাগতো, 500 টাকা 1000 টাকা কেন লাগতো? তার একটা গার্লফ্রেন্ড ছিল, ইভেন সে কিছু নাকি মাদক দ্রব্য নিত, এই কারণে তার একটা কস্টিং ছিল, এবং এইটা নিয়ে নাকি তার মায়ের সাথে কন্টিনিউয়াস ঝামেলা হতো। কিন্তু এই ব্যাপারে যখন পুলিশ পুরো ব্যাপারটা নেক্সট আরও দুদিনে তদন্ত করে, তখন একটা জিনিস দেখতে পায় যে ওই বাড়িতে ওই নারীর আরও 2টো ফোন ছিল। সেই 2টো ফোন তারা পাচ্ছে না। ওই বাড়িতে একটা ওয়াইফাই রাউটার ছিল, সেই ওয়াইফাই রাউটারটা গেল কোথায়? ডাকাতরা যদি এসেই থাকে বা সাদও যদি এই কর্মকাণ্ডটা ঘটিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে ওয়াইফাই রাউটারটা সাদ নিয়ে কোথায় রাখলো? সাদকে অনেকবার অনেক কিছু কোশ্চেনিং করা হয়েছে, কিন্তু সাদ সেখানে বারবারই বলেছে যে না, আমি কোনো মতেই কিছু করিনি, কিন্তু আপনারা আমাকে জোর করে এই জিনিসটা স্বীকার করাচ্ছেন, আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি। কিন্তু পরিবার খুবই সহযোগিতা করছিল পুলিশকে, যে তারা বলছিল যে সাদ যদি কোনোভাবে কোনো ক্রাইম করে থাকে তার মায়ের এগেনস্টে, তাহলে তার যেন সর্বোচ্চ সাজা হয়। এই ক্ষেত্রে পুলিশের তদন্তের যে দায়রা আছে সেটা তারা বাড়িয়ে দিয়ে তারা এবার ডাইরেক্ট ওই নজর দেয় ওই মাদিয়া নামক নারীর উপর। এই মাদিয়া নামক যে নারী আছে, সেই নারী আগেও হিস্ট্রি ছিল মাদকের সাথে। ওই ফ্যামিলি বারবার কিন্তু ওই মাদিয়া নামক নারীকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল, এবং এইখানে মেইন যে হোতা ছিল, যে ওই মাদিয়া নামক নারীকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল, সেটা হচ্ছে ওই বাড়ি মালিকের ওয়াইফ, যে বর্তমানে মৃত এবং যার মৃত্যুর দায়ে যার নিজের ছেলেই বর্তমানে জেলে আছে। পুলিশ তাদেরকে তুলে নেয়, পুরো ঘটনাটা আবার রিইনভেস্টিগেট করে, অ্যান্ড রিইনভেস্টিগেট করার পর ওই মাদিয়া নামক নারীর ঘর থেকে সেই রাউটারটা উদ্ধার হয়। 2টো ফোনও নাকি পুলিশ উদ্ধার করে নিয়েছে। মাদিয়া নামক যে নারী আছে, সেই নারীকে পুরো তদন্ত করার পর পুলিশ কিছুটা নিশ্চিতই যে এই ক্ষেত্রে তার ছোট ছেলে সাদ কোনোভাবেই যুক্ত না। এই যে মাদিয়া নামক নারী আছে, সেই নারী আগে থেকেই মাদক ব্যবসার সাথে যুক্ত ছিল। সেই দিন যখন সে বুঝতে পেরেছে যে ওই বাড়ি থেকে তাকে বেরিয়ে যেতে হবে, তার মাদক ব্যবসার দুর্গতি হবে, তখন সে প্ল্যান করে যে এই বাড়ির ওই মহিলাকেই এখান থেকে যদি সরিয়ে দিই, এবং সেই দোষটা প্রথমে সবাই কিন্তু তার উপর দেবে না, দেবে তার ফ্যামিলি মেম্বারদের উপর, এবং সেই মোতাবেকই সেই রকম কাজটা করে তারা কি করে, তারা ওয়েট করে যে কখন এই সাদ আসছে এবং যাচ্ছে, সেই জিনিসটা তারা ভালো করে নজর রাখে। রাখার পর সাদ সেদিন তার মায়ের সাথে একটু ঝামেলা করে বেরিয়ে গেছিলো, এবং সেই ঝামেলা করে যখনই বেরিয়ে গেছে তখনই তারা নিচে যায়, নিচে গিয়ে সেই মহিলার সাথে কথা বলে। কথা বলার পর তারা আবার উপরে চলে আসে। তারা জানে যে এই সাদ ঠিক 11:30টার সময় মাদ্রাসা থেকে আবার রিটার্ন করবে। সেই রকমভাবে সাদ কিন্তু আবার রিটার্ন করে তার মায়ের সাথে কথাবার্তা বলে সে আবার চলে যায়, এবং সেই চলে যাওয়ার পরেই সেই মাদিয়া নামক নারী আরও 2 পুরুষকে, একজনের নাম মুসলি এবং আরেকজনের নাম হচ্ছে সুমন, এই দুজনকে নিয়ে এসে নিচে যায় জাস্ট কথা বলার মতন। প্রথমে নর্মাল কথা বলে, সেই সময় সেই নারী, সেই মৃত নারী, মানে সাদের মায়ের কথা বলছি, সে কিন্তু তরকারি কাটছিল। হঠাৎই কথা বলতে বলতেই পিছন থেকে এই 3 জন মিলেই ওই নারীকে চেপে ধরে, এবং সেই সময় ঝাপটিতে একটা বটিতে হাত লেগে কেটে যায়, এবং সেখান থেকেই রক্তপাত হয়। এবং তারপর সেই কাজ তারা পুরো কমপ্লিট করে এই নারীকে সেই ডিপ ফ্রিজারে রেখে তারা চুপচাপ যে যার নিজের মতন চলে যায়। এবং এই সমস্ত কিছুর তদন্তে প্রথম প্রমাণ ছিল যে রাউটার, সেটা এই মাদিয়ার ঘরে পাওয়া গেছে, 2টো ফোন সেটাও মাদিয়ার ঘরে পাওয়া গেছে, এবং বাদবাকি যে 2জন আছে মুসলি এবং সুমন, তাদেরও ফোন লোকেশন সেই সময় কিন্তু ওই বাড়িতেই ছিল। তো এখন বর্তমানে একটা কথাই বলবো, যে প্রথম কথা হচ্ছে ওই যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা একটু হুড়বুড়িতে বানিয়েছিলাম, যে এরকম একটা ঘটনা, মানে পুরো ডেটা নিয়ে আমি বানিয়েছিলাম, কিন্তু ইনভেস্টিগেশন পুরো কমপ্লিট হওয়ার জন্য হয়তো কেউই ওয়েট করেনি, সবাই নিউজ বানিয়ে দিয়েছিল।
আমার উচিত ছিল, যেহেতু আমি ট্রু ক্রাইমের ভিডিও বানাই, আমি নিউজ পোর্টালের মতন টিআরপি পাওয়ার জন্য কিছু ভিডিও বানাই না, সেহেতু আমার মানে উচিত ছিল এটা বানিয়ে। এবং সেই ভিডিওতে আমি একটা কথা হয়তো বলেছিলাম যে যতক্ষণ না মানে পুলিশের কাছে মানে সব প্রমাণ থাকবে এবং যতক্ষণ না কোর্ট থেকে তাকে দোষী সাব্যস্ত করা হবে ততক্ষণ কিন্তু সে দোষী না। স্টিল এই যে মাদিয়া আছে, মুসলিয়া আছে এবং যে সুমন আছে, তাদেরকে যে অ্যারেস্ট করা হয়েছে, তারাও যে 100% দোষী সেটাও আমি বলতে পারবো না, কারণ কি কেসটা একদম অনগোয়িং আছে। কোর্টে এখনও পুরোপুরি চার্জশিটও পেশ করা হয়নি, এদেরকে জাস্ট অ্যারেস্ট করে পুরো কেসটা আবার রিইনভেস্টিগেট করা হয়েছে। তো আমি বলেছিলাম, সবাই আপনারা কমেন্টে বলছিলেন যে এই কেসে 7 অভিযুক্ত নয়, এই কেসে এই 3 জন অভিযুক্ত। আমি বলবো এই কেসে এখনও কোনো পাক্কা প্রমাণ পুলিশ নিউজ মিডিয়ার সামনে প্রকাশ করেনি। তো সেহেতু আমরা না 7কে দোষী বলবো, না এই 3 জনকে দোষী বলবো, না আমরা এই 4 জনকেই একদম মানে তারা কিছু করেনি এই জিনিসটাও বলবো না। আমরা জাস্ট বলতে পারি যে পুলিশ এদেরকে সন্দেহ করে অ্যারেস্ট করেছে। আমি এর পরে কোনো আপডেট যদি এই কেসে আসে, সেটা হয় কমিউনিটি ট্যাবে দেবো, নয়তো শর্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। আমি আজকে একটু বাইরে আছি, আপনারা বুঝতেই পারছেন, তো এই কারণে আজকে বাইরে ব্যাকগ্রাউন্ড প্রচুর নয়েজ আছে, আমাকে ক্ষমা করে দেবেন। এবং এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা যদি আপনারা শুনতে চান ইন স্টোরি ফরম্যাট, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে আবার কোনো নতুন এক ক্রাইম ঘটনা নিয়ে।